হুমায়ুন কবির। এই অধ্যায়ে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের যত কমান্ড রয়েছে, যত টুল রয়েছে, প্রত্যেকটা টুলের ব্যবহার। তো প্রথমে আমি একটি পেজ নিয়ে আসছি। আমি A4 সাইজের একটি পেজ আনছি। এখানে আপনার প্রোটেক্ট ল্যান্ডস্কেপ সম্বন্ধে জানেন। প্রোটেক্ট হচ্ছে পৃষ্ঠাটা হচ্ছে লম্বালম্বি আসবে, আর ল্যান্ডস্কেপ হচ্ছে আড়াআড়ি আসবে। হাইট ওয়াইড আমি চাইলে ইচ্ছা মতো বসাই দিতে পারি। এই মাপটা ইঞ্চিতে হবে না কিভাবে হবে সেটা এখান থেকে। তো আমি ল্যান্ডস্কেপ একটি পেজ নিয়ে ওকে দিলাম। একটি পেজ এখানে আসলো। পেজ আসার পরে এখন আমরা ডিজাইন করব। প্রথমে আমাদের রয়েছে সিলেকশন টুল, তারপর রয়েছে ডিরেক্ট সিলেকশন টুল, তারপর রয়েছে গ্রুপ সিলেকশন টুল, এরপর রয়েছে ম্যাজিক ওয়াল টুল, তারপর রয়েছে ল্যাসো টুল, তারপর রয়েছে আর্টবোর্ড। এটা ছিল আমাদের সিলেকশন টুলের এ পয়েন্টের ভিতরে। তো আমরা এইটা একবার দেখাচ্ছি, সবাই খেয়াল করেন। কোন একটা শেপ আমরা আনলাম, একটা শেপ এনেছি না, এই শেপটাকে আমি যদি এদিক ওদিক মুভ করতে হয় তখন হচ্ছে সিলেকশন টুল। এই শেপটাকে ছোট বড় করা, এটা কিন্তু সিলেকশন টুল করতে পারে। কন্ট্রোল অল্টার চেপে ধরে তাহলে আমরা সিলেকশন টুল সম্বন্ধে কিছুটা ধারণা পেলাম। এবার আমরা যাব ডিরেক্ট সিলেকশন টুল। এই ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টকে এডিট করা। এই ডিরেক্ট সিলেকশনকে এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি করতে পারি, মাউসটা চেপে ধরে একটু এডিট করলাম। তো আমি দুইটা মাথা ধরে একবারে উঠাতে পারি, এভাবে বাঁকা করতে পারি। এই দুইটা মাথা ধরে এভাবে আমি বাঁকা করে দিতে পারি। বিভিন্নভাবে অ্যাঙ্কর পয়েন্টকে এডিট করার জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। গ্রুপের ভিতরে এডিট করার জন্য, যেমন আমি এই একটা শেপ, একটা শেপ, একটা শেপ, এই তিনটা শেপকে আমি গ্রুপ করলাম। কন্ট্রোল প্লাস জি, কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়, অথবা রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ করতে পারি। এখন দেখেন আমরা যদি এটা সরাই, তিনটা একসাথে সরছে না, কিন্তু আমরা চাচ্ছি না এটাকে একটু সরাবো, তখন আমরা গ্রুপ সিলেকশন টুলে যেয়ে এটাকে এডিট করতে পারি। গ্রুপটা কিন্তু ভেঙে যায়নি, দেখেন আমি সিলেকশন টুলে দিলে আবার কিন্তু গ্রুপ আছে। এবার রয়েছে আমাদের ম্যাজিক ওয়াল টুল। এই ম্যাজিক ওয়াল টুলের কাজ হচ্ছে এক রঙকে নির্বাচন করা। যেমন খেয়াল করেন, এটা একটা, এখানে তিনটা কালার আছে, আনগ্রুপ করে দিলাম। আমি এটা সিলেকশন টুল দিলে একটাই সিলেক্ট হয়েছে। আমি যখন ম্যাজিক ওয়াল দিয়ে এটা ক্লিক করব তখন কিন্তু এই কালার তিনটা আছে, তিনটা সিলেক্ট হয়েছে। আমি কন্ট্রোল অল্টার চেপে ধরে কি করলাম, আসলো না। এবার দেখেন এর কালারটা আমি অন্য একটা দিলাম। এবার যদি আমি ম্যাজিক দিয়ে এটা সিলেক্ট করি, শুধু এটাই সিলেক্ট হয়েছে। কারণ কি, এটা একটা রং। আমি যদি এইটা দিই তাহলে কিন্তু এই মোট পাঁচটা সিলেক্ট হয়েছে, কারণ এই পাঁচটা এক রঙে রয়েছে। ম্যাজিক ওয়াল টুলের কাজ হচ্ছে এক রঙকে নির্বাচন করা। এরপর হচ্ছে ল্যাসো টুল। এই ল্যাসো টুলের কাজ হচ্ছে আমি মাউসটা যেখান থেকে ঘোরাবো, যার যার গায়ে লাগবে সেগুলো নির্বাচন হবে। যেমন আমি এখান থেকে ঘুরাই নিয়ে আসছি, এই কয়টাই নির্বাচন হয়েছে। আমি এইটুক মুভ করে আসছি, এইটুক কয়টা নির্বাচন হয়েছে, গেল। এরপর রয়েছে আর্টবোর্ড। আর্টবোর্ডের কাজ হচ্ছে আপনার এই বোর্ডটাকে এডিট করা। এই যে আমরা বোর্ডটাকে এডিট করলাম, ওকে। তাহলে আমরা সিলেকশন টুল পয়েন্ট 1A এটা আশা রাখি বুঝতে পারলাম। এবার আমরা ড্রয়িং টুল নিয়ে আলোচনা করব। ড্রয়িং টুলের ভিতর রয়েছে পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। তো আমরা এগুলো সব আলোচনা করব এখন। পেন টুল, পেন টুলের কাজ হচ্ছে কোনো একটা ড্রয়িং আঁকা। এখানে একটা পেন দিলাম, তারপরে কি শিফটটা চেপে ধরে এখানে একটা নিয়ে মাউসটা উপরের দিকে দিলাম, আবার শিফটটা চেপে ধরে এখানে দিলাম। দেখেন একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি।
এটার ফিলটাকে আমি অফ করে দিলাম, লাইন, এই লাইনটা আমরা অঙ্কন করলাম। এরপর দিয়ে আমরা টাইপ করতে পারি, বিভিন্ন ডিজাইন করতে পারি, শেপ করতে পারি, ব্লাইন্ড করতে পারি। যেমন কন্ট্রোলটা চেপে ধরে এই দুটার মাঝে লাইন করতে পারি, এই যে ব্লাইন্ডে এসে এই ভিতর 25টা দিলাম, ওকে। অবজেক্টে এসে ব্লাইন্ডে মেক দিয়ে দিলাম, 25টা দাগ হলো। এবার এর উপর দিয়ে লিখতে পারি, মানে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা পেন দিয়ে করতে পারি। এবার এর ভিতর দিকে লেখাটা ঘুরাই নিয়ে আসতে পারি, মানে অনেক ধরনের ডিজাইন পেন টুল দিয়ে আমরা আঁকতে পারি। গেল, ডিলিট। তারপরে হচ্ছে কি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। আমরা এখানে এসে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, দিয়ে গ্রুপ সিলেকশনে এসে টান দিলাম, এডিট করতে পারলাম। কিন্তু এইটা কিন্তু ধরে এডিট করতে পারছি না, যাচ্ছে কেন যাচ্ছে না? কারণ এই মাঝে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই। আচ্ছা, এবার হচ্ছে মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট বা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে ক্লিক করলে কি হলো, ডিলিট হয়ে গেল। তো ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড দিয়ে বৃদ্ধি করে, ডিলেট দিয়ে কমায়। এবার কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট কি, এটা ঘোরে, তবে আগে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে ধরতে হবে। তাহলে আমরা শিখলাম পেন টুল, কোনো একটা ড্রয়িং আঁকা, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করা, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টকে ঘোরানো। তো এরপরে আমরা লাইন সেগমেন্ট নিয়ে আলোচনা করব। লাইন সেগমেন্ট এইখানে রয়েছে, লাইন সেগমেন্টটা। তো এই লাইন সেগমেন্টের ভিতরে আমাদের কাজ রয়েছে 5টা। কয়টা কাজ? 5টা। একটা সিম্পল লাইনটা না, শিফট চেপে ধরলে সমান হবে, শিফট না চাপলে সমান হবে না। ডাবল ক্লিক করে কি করতে পারি, আমরা অ্যাঙ্গেলে ঘোরাতে পারি। আর্ক লাইন, লাইন হবে কিন্তু একটু বাঁকা লাইন করা, দেখতে পাচ্ছেন? ঠিক অ্যারো উপর দিকে দিলে নিচের দিকে বাড়বে, আর অ্যারো উপরের দিকে দিলে নিচের দিকে বাড়বে। উপরের দিকে দিলে নিচের দিকে বাড়বে, আর নিচের দিকে দিলে উপরের দিকে বাড়বে। স্পাইরালও ঠিক তাই, অ্যারো যদি নিচের দিকে দিই, উপরের দিকে দিই, তাহলে কি হবে, ও মাউস একবার ছুটে গেলে কিন্তু আর হবে না কাজটা। স্পাইরালটা নিলাম, দেখতে পাচ্ছেন? এবার দেখেন আমি অ্যারোটা অ্যারোতে প্রবলেম আছে। অ্যারো দিলে কি হবে, এই পয়েন্টটা আস্তে আস্তে কমবে, আবার অ্যারো নিচের দিকে দিলে কি হবে, বাড়বে। এবার হচ্ছে এই পাশের অ্যারোটা ঠিক আছে, এই পাশের অ্যারো দিলে কি হচ্ছে, কি কমলো বলেন তো, কলাম কমলো। আবার ডান পাশের অ্যারো দিলে কি হবে, কলাম বাড়বে। বাম পাশের অ্যারো দিলে কি হবে, কলাম কমবে। উপরের অ্যারো, এবার তো ঠিক হচ্ছে, উপরের অ্যারোতে কি হচ্ছে, কলাম বাড়বে, নিচের অ্যারোতে কি হবে, রো কমবে। আমরা কি বুঝতে পারছি? পোলার গ্রিড লাইন, গ্রিড টুল, পোলার গ্রিড টুলের কাজটি হচ্ছে মাউসটা চেপে ধরে রাখতে হবে, দেখেন কমে গেছে মাঝের দাগগুলো, অ্যারো দিলে বৃত্তর দাগ কমে যাচ্ছে। এবার এটাকে আমরা কালার আনগ্রুপ করে, স্টকটা একটু বাড়াই দিই, এটাকে কি আনগ্রুপ করে প্রত্যেকটাকে আলাদা আলাদা কালার দিতে পারি। দেখুন এটার ফিলকে আমি একটা কালার দিলাম, সব কালার কিন্তু হয়নি, এটাকে আমি আরেকটা কালার দিলাম, এটাকে আমি আরেকটা কালার দিলাম, এটাকে আমি আরেকটা কালার দিলাম। আমরা কি বুঝতে পেরেছি? তো আমরা জানলাম ড্রয়িং টুলে
পেন টুলের কাজ আর লাইন সেগমেন্টের কাজ। এবার রেক্টেঙ্গুলার, এই যে রেক্টেঙ্গুলার, এই রেক্টেঙ্গুলার প্রথমে কি একটা সিম্পল রেক্টেঙ্গুলার নেওয়া, এটা আমি এদিক করলে বড় হবে, যেমন ইচ্ছা রেক্টেঙ্গুলার নিতে পারি, স্টক অফ করতে পারি। তারপরে হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গুলার, জাস্ট মাথাগুলো কি হবে, গোল হবে। ইলিপস, একটা বৃত্ত আসবে, পলিগন 6টা মাথা থাকবে, স্টার, একটা স্টার হবে, আর একটা ফায়ার ইফেক্ট, একটা ডিজাইন। দেখতে পেলেন এই শেপগুলা? প্রত্যেকটা শেপ আমরা চাইলে এডিট করতে পারি। প্রত্যেকটা শেপ আমরা কিভাবে এডিট করতে পারি, যেমন দেখেন এই যে স্টারটা, তাই না, এই স্টারটা আমরা যখন নিব সবগুলো শেপেই উপরে যখন দিব এই জায়গা বেড়ে যাবে, বেড়ে গেছে, হ্যাঁ। এটাকে আমরা ঘোরাতে পারি, 45 ডিগ্রি দিলাম, স্টকটা একটু কমাই দিই, একটা ডিজাইন ক্রিয়েট হলো। পরবর্তীতে যখন এই শেপটা নেব দেখেন ওই অতগুলোই আছে, আবার কমাবো কি করে, যেহেতু উপর দিয়ে বাড়ছে নিচের দিকে কি হবে, কমবে। ইলিপসকেও তাই, আমি ডাবল ক্লিক করে মেপে দিতে পারি। রাউন্ড রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গুলার, প্রত্যেকটা শেপকে আমরা কি করতে পারি, এডিট করতে পারি। রেক্টেঙ্গুলার গেল। এবার হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুল এর ভিতরে 3টি কাজ রয়েছে, পেন্সিল, স্মুথ আর পাথ ইরেজ টুল। আচ্ছা, তাহলে কি কি আছে, পেন্সিল, স্মুথ, পাথ ইরেজ। পেন্সিল হচ্ছে চিকন ভাবে দাগ আঁকে, দেখতে পাচ্ছেন, যে এমনি আমরা পেন্সিল দিয়ে রং ছবি আঁকি না, তাই তো এখানে নাই কেন, কারণ এর স্টক ফিল দুটোই অফ। আমরা এর স্টকটাকে একটা রং দিয়ে দিলাম, দেখতে পাচ্ছি আমরা। তাহলে পেন্সিলের কাজ আমরা কি বুঝলাম, যে চিকন ভাবে কোনো ড্রয়িংকে অঙ্কন করা। স্মুথ, স্মুথ কি, আর স্মুথটাকে একটু ভালো করে দেখাই দিই। আমরা ঠিক দেখেন, প্রিভিউ দিলে আমরা ভালো বুঝতে পারবো। এটা কর্নারে টিক দেয়া আছে, কিসে দেয়া আছে, কর্নারে। কর্নার অনেকগুলো দেখা যাচ্ছে। স্মুথ দেখেন, স্মুথটা কি ব্যাপার, কি বুঝতে পারছেন, এটা কর্নার, এটা কি স্মুথ। তো আমরা যখন পেন্সিল দিয়ে অনেক দাগ আঁকলাম, দেখেন এইটা স্মুথ আছে অনেকটা, কিন্তু এখানে কি আছে, নাই। এটাকে স্মুথ করার জন্য আমি আরো স্মুথ করবো, এই ঘুরাবো, স্মুথ হবে। দেখেন আমি কি স্মুথ জিনিসটা কি বোঝাতে পেরেছি, দেখছেন এই জায়গায় স্মুথ হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে পাথ ইরেজ টুল। আমি এই ইরেজটা ধরে আগে সিলেকশন করে নিই, এই ইরেজ থেকে আমি এইখান থেকে এই পাথটা মুছে দেবো। দেখেন এখানে ক্লিক করেছি না, মুছে গেছে। আবার দেখেন এইখানে ক্লিক করলাম, মুছে গেছে। এই দেখেন মুছে গেছে। সিলেক্ট করলাম পাথ ইরেজ টুল, এই যে ছেড়ে গেছে। সেটা তো অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্টে হয়ে যাবে। তো এই যে আমরা দেখি মাঝে থেকে নিয়েছে, দুইটার মাঝে নিয়েছে, পাথকে ইরেজ করার জন্য। এখানে ডাইরেক্ট বলা নাই যে অ্যাঙ্কর পয়েন্ট থাকতে হবে, বলেছে কোনো একটা পাথ, মানে একটা শেপ, এই যে একটা পাথ, এই যে একটা পাথ, এখান থেকে আমি ইরেজ করব। হচ্ছে না, দেখে নি, এবার হয়েছে। আমরা কি দেখতে পেলাম,
অ্যাঙ্কর পয়েন্ট দিলে হয়ে গেল। তাহলে আমরা পাথ এরেজ টুল বুঝতে পেরেছি। এরপরে আমাদের কি রয়েছে, পার্সপেক্টিভ গ্রিড টুল। পার্সপেক্টিভ গ্রিড কেমন, কোন একটা ডিজাইনকে অ্যাঙ্গেলে ঘোরানো। যেমন দেখেন পার্সপেক্টিভ গ্রিড টুল আমাদের যেহেতু এটার ভিতরে রয়েছে, হ্যাঁ আমি কোনো একটা পার্সপেক্টিভ নিয়ে আসলাম, এবার আমি একটা ডিজাইন নিয়ে আসি, এই ডিজাইনটাই ধরলাম। এই ডিজাইনটা তো সামনের ফেজে আছে তাই না, এটা ছবি জাতীয় ডিজাইন হলে ভালো হইতো। তো ডিজাইন করে ফাটাই ফেলাচ্ছে একেবারে। না, সে অনেকগুলো বাইরের কাজ করেছে এবং অনেক অনেক চমৎকার। আচ্ছা, এই যে ডিজাইনটা দেখেন, পাখিটা কি সামনের দিক দিয়ে আছে না, মানে ফ্ল্যাট আছে এভাবে, ফরওয়ার্ড। এখানে এসে আমি দিলাম। এবার দেখেন এই মাথাটাকে একটু অতটা ভালো বোঝা যাবে কিনা বুঝতে পারছি না। স্যার এটা তো আপনার পার্সপেক্টিভের ওই ইয়েতে ধরতে হবে তোমার। সিলেক্ট অপশন, এটা হচ্ছে পার্সপেক্টিভ সিলেক্ট অপশন। যে আচ্ছা, আমি দেখে নিই এটা হয়েছে কিনা। এটাকে যখন আমি সেভ দিব, জেপিজিতে করি, স্যার ওই ডিজাইনটা ছিল কি এটার ভিতরে, হ্যাঁ আচ্ছা। নিউ ফোল্ডারের ভিতর ছিল এই তো। এই পাখিটার দিকে একটু খেয়াল করি, আর ওইটা কি এটার ভিতরে সেভ করা হয়েছে। এই পাখিটার দিকে খেয়াল করি, এই পাখিটা একটা সাইডে আছে, আর এই পাখিটা শুধু ফরওয়ার্ডেই আছে। আচ্ছা, পাখির জন্য এটা অনেক ভালো বোঝা যায়নি, এটা আমি আরেকবার দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আমি একটা পেজ নিয়ে কি করলাম, এই পার্সপেক্টিভ নিয়ে আসলাম। এইবার হচ্ছে আমি একটা লেখার ডিজাইন আনি, ভিজিটিং কার্ড জাতীয়, এইটা দিলেও আমি বুঝতে পারবো ভালো। তো এই দুইটার পার্থক্য দেখানোর জন্য এটাকে আমি কপি করে, ডেস্কটপে নিউ ফোল্ডারে আছে মনে থাকলে হবে, এই ডিজাইনটাকে আমি একটু নিয়ে আসছি। এটাকে আমি একটু ছোট করে নিই, কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করলাম। এবার এটাকে কন্ট্রোল প্লাস, এবার এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে উপরে নিয়ে যাব। আমাদের
ছোট করে দিই। এই শেপটাকে যখন আমরা ভিউতে এসে পার্সপেক্টিভ গ্রিডে এসে এটাকে হাইড করে দেব, দেখেন এই শেপটা কেমন হয়ে গেছে, মানে একটু বাঁকা আকারে আসছে, দেখতে পাচ্ছেন, অ্যাঙ্গেল আকারে। মানে পার্সপেক্টিভ হচ্ছে কোনো একটা ডিজাইন আছে, এটাকে একটা ঢেউ করে, যেমন আপনি কোনো একটা ঘরের দেয়াল, একটা ছবিকে দেয়ালে লাগাবেন, তাহলে একটা কোণা ধরে কি করতে হবে, নিচে নামাই দিতে হবে, যাতে ছবিটা দেখে মনে হয় কি বাঁকা আছে। এটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিডের কাজ। তো সিতে আমাদের রয়েছে টাইপ টুলের কাজ। টাইপ টুলটা খুব সহজ একটা টুল, আমরা আশা রাখি এটা সবাই পারি। টাইপ টুল কি, সিম্পল টাইপ করা। কার্সারটা এখানে রেখে আমি টাইপ করে গেলাম। কম্পিউটার প্যালেস। এখন এটাকে আমি বড় করব, কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দিয়ে এবার কি করলাম, অক্ষর বড় করলাম। বড় হয়েছে? আচ্ছা, এবার দেখেন ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ হয়েছে? তার সিম্পল টাইপ করার জন্য দ্বিতীয় অপশন যেটা রয়েছে, এরিয়া টাইপ টুল। এই টাইপটা কেমন, একটা এরিয়ার ভিতরে হবে, এই এরিয়ার বাইরে যাবে না। এরিয়া টাইপ টুল, এই যে সি, একটা এরিয়ার ভিতরে হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে টাইপ অন এ পাথ টুল। কি আছে? টাইপ অন এ পাথ টুল, পাথের উপর দিয়ে টাইপ করা। আমরা এই পেন টুল নিয়েছি, এটা পাত না, এর উপর দিয়ে টাইপ করাকে কি বলে, টাইপ অন এ পাথ টুল। এই আমরা কি ক্লিয়ার? তারপর রয়েছে কি ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল আকারে বাঁকা টাইপ করার জন্য। তারপর রয়েছে কি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, মানে কি এরিয়ার ভিতরে ভার্টিক্যাল টাইপ করা। ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুলে চলে গেছে, মানে পাতের উপর দিয়ে ভার্টিক্যাল টাইপ করা। আমরা দেখবো হচ্ছে এরিয়ার ভিতরে ভার্টিক্যাল টাইপ করা, সেই একই কাজ একটু আলাদা। এই যে এই এরিয়ার ভিতরে বাঁকা লেখা হবে, ক্লিয়ার? এই কাজটা একটু আলাদা, সেটা হচ্ছে টাচ টাইপ টুল। এই যে টাইপটা লিখে টাচ টাইপ টুলে আসলাম, বুঝতে পেরেছি? এবারে এসে কি করব, আমি এই একটা শেপ ধরলাম, এই একটা অক্ষরকে এডিট করলাম। ও এডিট হয়েছে? এই একটা অক্ষরকে এডিট করলাম, যেটা এর আগের ভার্সনগুলোতে ছিল না, যেগুলোকে আগে ভেক্টর করে নেওয়া লাগতো, এই আউটলাইন করে নেওয়া লাগতো। আমরা কি বুঝতে পেরেছি? টেক্সট মোডেই আছে, আমি চাইলে এখন আবার লিখতে পারবো। তাহলে টাইপ টুল ক্লিয়ার। এবার আমরা শিখবো হচ্ছে পেইন্টিং টুলস এর কাজ। তো পেইন্টিং করার জন্য যে টুলগুলো ব্যবহার করা হয় তাকে পেইন্টিং টুল বলে। এর ভিতরে রয়েছে পেইন্ট ব্রাশ। পেইন্ট ব্রাশ নামের মাঝে কাম যেন লুকিয়ে রয়েছে। ব্রাশ দিয়ে কি করে, রং করে। পেইন্ট ব্রাশ দিয়েও ঠিক তাই। দেখেন আমি এটা রং করছি, রং হচ্ছে, হ্যাঁ। পেন্সিল টুল দিয়ে যেমন আঁকি, পেন ব্রাশ টুল দিয়ে তেমন কি করতে পারি, রং করতে পারি। তবে ব্রাশের অনেক মজার মজার কাজ রয়েছে। ব্রাশের কাজ অনেক অনেক। কেমন, উইন্ডোতে এসে ব্রাশ, এই ব্রাশটা এমন হয়েছে না, দেখেন এইখান থেকে আমি ব্রাশে আসি, এই যে একটা ডিজাইন দিলাম, দেখছেন ডিজাইনটা কেমন হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন? এখানে শুধু এইটা না, আরো অনেক ব্রাশ রয়েছে। এই উইন্ডোতে এসে অ্যারোতে ক্লিক করে ব্রাশ লাইব্রেরি আছে,
এখানে হাজার হাজার ডিজাইন, বর্ডার দিলাম, এখান থেকে ডিরেক্ট একটা ডিজাইন নিলাম, দেখেন এইখান থেকে একটা ব্রাশ দিচ্ছে, দেখছেন ওইরকম হয়েছে, মানে যেমন ভাবে টানবো ডিজাইনটা সেমন হবে। আমি আমার একটা লেখা নিয়ে লেখাকে ব্রাশ বানাতে পারি, মানে ওই লেখাকে যেমন টানবো তেমন হবে, দেখুন। কি করেছে? এই যে গুড, নড়াইল না, গুড। এটা তো বললে আমি খুশি হয়ে যাই। কম্পিউটার প্যালেস লিখলাম না, এটা তো টাইপে আছে, টাইপে আছে না, স্যার এটাকে আমি কি করলাম, আউটলাইন করে শেপ করে ফেললাম, করে এটাকে এই ব্রাশের ভিতর ছেড়ে দিলাম। এখনো বলতেছে ব্রাশটা সোজা করবো না বাঁকা করবো, তা আমরা বাঁকাই করি, তবে বাঁকাই সবসময় করতে হবে বিষয়টা কিন্তু এমন না, সোজা দিলাম। ওকে, যেহেতু আমি ব্রাশ টানবো, এটা দিয়ে বাঁকা আকারে টানবো, এই জন্য বাঁকা দিচ্ছি। এই যে লেখা হচ্ছে প্যালেসটা, আপনি কি বুঝতে পারছেন? হচ্ছে। স্যার তো এখানে একটা জিনিস লক্ষণীয় হচ্ছে যে আপনি যতটুকুই টানছেন না কেন ততটুকুর ভিতরে কম্পিউটার প্যালেস আছে। এমন কি কিছু করা যায় না যে কম্পিউটার প্যালেসটা বারবারই আসবে? কপি পেস্ট। না আমি তা বলিনি, আমি যখন ব্রাশ টান দিব একটা হ্যাঁ, নির্দিষ্ট মাপ পর কম্পিউটার প্যালেস এভাবে। তাহলে হচ্ছে আগের থেকে ওরকম কতগুলো লিখে রাখতে হবে, লিখে ওইগুলোকে ব্রাশ বানাতে হবে। ও, প্রশ্ন করার সুযোগ দিব। তাহলে আমরা ব্রাশ বুঝলাম। তারপর হচ্ছে প্লাব ব্রাশ টুল, এইটা হচ্ছে একটু মোটা আকারে স্মুথ করে দেবে, জাস্ট টানার জন্য। এটা সিম্পল, শুধু ব্রাশের রংটাই দেখতে পাচ্ছেন, যে আমি এখান থেকে কি করলাম, কালারটা হচ্ছে এখানে স্টকের পরে আছে, আমি এই ডিজাইনটা নিয়ে টানলাম, কিন্তু তারপরে কিন্তু এই কালার দেখতে পাচ্ছেন, ডিফারেন্সটা শুধু এতটুকুই। লেখার সময় কি লিখবো স্যার? ব্লক ব্রাশ সিম্পল রং করার জন্য এটা ব্যবহার করা হয়। স্যার এখানে একটা লক্ষণীয় বিষয় আছে যে স্ট্রোক আচ্ছা, তারপর হচ্ছে মেশ টুল, ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করার জন্য। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা কি কালার আছে, এখন কি আকাশী। আচ্ছা, এটা একটা আমরা ডিজাইন নিলাম। এবার কি দেখেন, আমি এখানে মেশ টুলে এসে এখানে একটা ক্লিক করলাম, কোনো রং পরিবর্তন হয়নি, হয়েছে। কিন্তু আমি এখানে যদি এসে কালারে যাই, উইন্ডোতে এসে কালার, কালার আসছে। এবার দেখেন এইখানে এসে শো অপশন, এই কালারটাকে একটু সাদা সাদা করলাম, সাদাটা শেপ আসছে। এবার এটাকে ধরে একটু টান দিলাম, শেপটা এরকম ভাবে আসবে, আসছে এখানে। এবার এখানে আরেকটা কালার দেবো, ক্লিক করলাম, কালো সাদা রাখবো না, এটাকে আমি এই সাদাটাকে হোয়াইট করে দিয়ে এই যে ম্যাজেন্ডা করে দিলাম, এইখানে ক্লিক করলাম, করে এটাকে আমি একটু কালো কালো ভাব আনলাম। এটা দেখেন, সাধারণত এগুলো ব্যবহার করা হয় কিভাবে, যে কোনো লেখাতে, কোনো শেপে, আমি একটা শেপ, সুন্দর একটা শেপ ক্রিয়েট করি, একটা স্টার নিলাম, এই স্টারটা টকটকে লাল। এবার দেখেন আমি কি করব, এই যে মেশে এসে একদম এই কোনার দিকে ক্লিক করলাম, এবার এখানে আমি একটু ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাকটা একটু হালকা রাখি, আবার আমি এখানে ক্লিক করলাম, এটাকে আমি একটু হালকা করলাম, আনডু করি। আমি এই মাথায় একটা ক্লিক করলাম, করে এখানে একটা কালো ছায়া আনলাম, এই মাথায় একটা ক্লিক করলাম, এই মাথায় একটা ক্লিক করলাম, দেখেন লালের ভিতরে একটা কালো কালো ছাপ আসছে। এরকম বিভিন্ন ধরনের ডিজাইন ক্রিয়েট করার জন্য, মানে ব্যাকগ্রাউন্ডের ভিতরে বিভিন্ন কালার আনার জন্য এই মেশ ব্যবহার করা হয়ে থাকে। তো আমি এখানে একটা কালার নিয়ে এই কালোটাকে আমি একটু আরো হালকা করলাম, গাঢ় করলাম, একটু ইয়েলো ভাব আনলাম, যা খুশি করব ডিজাইন ভিতরে। এটা যত করতে থাকবো তত কি হবে, এইটা থেকে আমি অনেক নতুন কিছু তৈরি করতে পারবো।
মেশ টুল হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ভিতরে কালার আনা, বিভিন্ন কালার আনা। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট দুই ধরনের হয়, একটা রেডিয়াল, একটা হচ্ছে লাইনার। এই যে গ্রেডিয়েন্ট দেখেন, এই গ্রেডিয়েন্টে লাইনার, একটা কি রেডিয়াল। এটা হচ্ছে মাঝখানে বৃত্ত আকার দিয়ে সরাবে, আর এটা লাইন আকারে সরাবে। এখন এখানে ক্লিক করলেই এক একটা পয়েন্ট আসে, এই এক একটা পয়েন্ট এক একটা কালার দেওয়া যায়। যেমন এই পয়েন্টের ডাবল ক্লিক করলেই কালার আসবে, কালার আসছে। এবার এখানে আমি কি করলাম, একটা রং দিলাম, এর গায়ে ডাবল ক্লিক করব, কালার আসবে, একটা রং দিলাম, এর গায়ে ডাবল ক্লিক করব, রং আসবে। এটা লাইনার আছে, এটাকে আবার রেডিয়াল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ভাবে কি করা, আপনার রংকে ইউজ করা, রংটাকে আমি ঘোরাতে পারবো, ই করতে পারবো, বিভিন্ন জায়গায় নিতে পারবো। এটা হচ্ছে গ্রেডিয়েন্টের কাজ। তারপর হচ্ছে আই ড্রপার। আই ড্রপার হচ্ছে কি, একটা রংকে নির্বাচন করে রেখে দেওয়া। মনে করেন বায়ার বলে দেয় যে কালার কোড, এই কোডটা ইউজ করতে হবে, মানে এই রংটাই আমাকে দিতে হবে। যেমন আমি দেখেন, এগুলো ফটোশপে অনেক বেশি ইউজ হয়। এটাও কিন্তু সাইন, এটাও সাইন, এটাও সাইন, এটাও সাইন। আপনি কি দেখতে পাচ্ছেন? মানে এটাও সাইন, এইটাও সাইন। এখানে সাইন আছে কত পার্সেন্ট? 5%। ম্যাজেন্ডা 0, ইয়েলো 90, ব্ল্যাক 0। এখানে কত আছে সাইন? 20%। এখানে সাইন কত? 50। এখানে সাইন কত? 85। এখানে সাইন কত? 90। এখানে সাইন কত? 75। তাহলে এইভাবে কালার কি হয়েছে? ফেটে গেছে না? তো আমি 75% সাইন নিলাম। এবার দেখেন এই কালারটাকে আমি ধরে রাখবো, তখন এই যে আই ড্রপারে এসে এর গায়ে ক্লিক করবো, করলে এখানে চলে আসবে। বা এই ডিজাইনটা এই ডিজাইনের মতো করব, বা এটাকে আমি আরেকটা ডিজাইন করি। এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা হুবহু এরকম হয়ে যাবে। তখন আমি এটাকে সিলেক্ট করে আই ড্রপার দিয়ে এর গায়ে ক্লিক করবো, সেম টু সেম ওইখানে হয়ে যাবে। আবার দেখেন, যেমন দেখবে তেমন কপি হবে। আমি পেন দিয়ে একটু আঁকি। এখন এটার কালার আমি কি দেব? ব্ল্যাক, সেন্ট ব্যাক। আচ্ছা, এবার এইটাকে আমি এডিট করছি। এবার এখানে যে নিচে সাদাটা মেলা বেশি হালকা হয়েছে, এটা হালকা হবে না। এখানে একটা পয়েন্ট দিয়ে সিলেক্ট করে নিন, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে একটু কালো ভাবটা এদিকে আর পিছের দিকে দিই। সিলেক্ট করে নিন। এই যে। এই এই কালোটাকে হালকা একটু সরাই দিয়ে এখানে একটা পয়েন্ট নিয়ে ক্রিয়েট করি। পয়েন্ট ক্রিয়েট করে এডিট করছি। দেখেন আমি কালার বিভিন্ন এডিট করছি না? এখন চাচ্ছি এই জিনিসটা সেম এই জায়গা হয়ে যাবে। তখন আমি কি করব? এইটাকে সিলেক্ট করব, এইটাকে না করে আই ড্রপার দিয়ে এর গায়ে ক্লিক করব, সেম টু সেম হয়ে গেছে। এবার দেখেন আমি চাচ্ছি যে এই ডিজাইনটা এইদিকে হবে, এই ডিজাইনটা এইদিকে হবে। সিম্পল। এইটাকে ধরে এই পাশে আনবো, আর এইটাকে ধরে এই পাশে আনবো। পয়েন্টার গুলো সরাই দেবো, বা ডিগ্রি আকারেও ঘুরাইতে পারি। হয় নাই? তো আমরা ব্যাপারটা কি বুঝতে পারছি আই ড্রপার মূলত কি করে? ওহো, এখন তো টিউটোরিয়াল হচ্ছে।
আচ্ছা এবার হচ্ছে মাপ দেওয়া, যে এইটা কতটুকু আছে, এই মাপটা দেওয়ার জন্য হচ্ছে কি কই সেটা ইস্যু, এই যে এখান থেকে সিলেক্ট করে এইখানে দিব, শিফট চেপে ধরে দিলাম, তো এইটুকু আছে কতটুকু এই জায়গা দেখাবে, শুধু এইটুকুই কাজ, আর কোনো কাজ না। ওয়েট কতটুকু আছে, হাইট আছে 2 ইঞ্চি, পয়েন্ট কত, হাইট কতটুকু আছে 2 ইঞ্চি। আচ্ছা এবার হচ্ছে লিফট পেইন্ট বাকেট, খেয়াল করেন এই একটা শেপ, এই একটা শেপ, এই ডিজাইনটা আমরা ইয়েলো দিলাম, এটাকে দিলাম blue। এখন এই দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট হয়েছে, মাঝখানে একটা কালার আছে না, এই কালারটা হচ্ছে এখানে দুটি কাজ রয়েছে, একটা হচ্ছে লিফট পেইন্ট সিলেকশন, এই যে এটা না আমরা দেখছি হচ্ছে এইখানে একটা সিলেকশন, দেখেন আমি এই মাঝেরটা সিলেক্ট করলাম, সিলেকশন টুলে যাই, বাইরে ক্লিক করি, এই যে সিলেকশনে এসে তো দুটোকে আগে গ্রুপ করে নিতে হবে। না এই যে মাঝখানে এটা সিলেক্ট হয়েছে, এখন এখানে আমি কি করতে পারি, কালার আলাদা করতে পারি, এই জায়গাটা এটা সিলেক্ট হয়ে গেছে, এখন এখানে আমি কি করলাম, আলাদা একটা কালার দিলাম, ওকে আনডু, দেখেন কালার হয়েছে। এবার কি এই শেপটা যখন আমি ঢুকাবো দেখেন এইটা কিন্তু আলাদা কালার, যেটা আমরা কি করতে পারতাম যে না কেটে কিন্তু দিতে পারতাম না। এবার আমরা কিছু ডিজাইন দেখব, তার ভিতরে রয়েছে রোটেট, রোটেট আর রিফ্লেক্ট। রোটেট মানে হচ্ছে ঘোরানো, আর রিফ্লেক্ট মানে হচ্ছে প্রতিচ্ছবি। তো কোনো একটি শেপ আমরা আনার পরে সেটাকে বিভিন্নভাবে ঘোরাতে পারি। এই যে আমরা একটা ডিজাইন নিলাম, এটাকেই আমরা ইচ্ছামতো ঘোরানোর জন্য রোটেট ব্যবহার করব। এই রোটেটে ক্লিক করব, এই যে ঘোরালো। এবার চাইলে এটা আমরা ডাবল ক্লিক করে, রোটেটের গায়ে ডাবল ক্লিক করে অ্যাঙ্গেল অনুসারে কপি করতে পারি, যে আমরা কপি দিলাম, দেখেন একটা কপি হয়েছে। আবার এর গায়ে ডাবল ক্লিক করে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে কি করতে পারি, ঘোরাতে পারি, কপি, দেখেন আরেকটা কপি হয়েছে। লিফলেটও প্রতিচ্ছবি করা, প্রতিচ্ছবি করা কেমন, যে আমরা একটা ডিজাইন নিলাম, আমরা এই রেক্টেঙ্গুলারটা নিলাম, এটার কালার দিলাম, এবার এফেক্টে এসে টেক্সচারে এসে ঝিকঝাকে আসি, স্মুথ, ওকে। এবার আমরা কি করছি, এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাই, যে এখান থেকে একটা লাইন টেনে এই দুটোকে সিলেক্ট করে শিফট এম দিয়ে অল্টার দিয়ে এটাকে কেটে দিই। যা চিন্তা করেছি তা হয়নি। আচ্ছা এবার হচ্ছে লিফলেটে ক্লিক করি, লিফলেটে ক্লিক করে এটার লিফলেটের কাজ হচ্ছে কি, যে প্রতিচ্ছবি তৈরি করবে, কত ডিগ্রিতে তৈরি করবে, কপি দিলাম, তত ডিগ্রিতে একটা 180 ডিগ্রিতে একটা প্রতিচ্ছবি তৈরি হয়েছে। রোটেট মানে ঘোরানো, লিফলেট মানে প্রতিচ্ছবি করা, মানে আরেকটা কপি করে উল্টো ভাবে দিয়ে দেওয়া গেল। এবার হচ্ছে স্কেল, যে আমরা এই একটা ইলিপস নিলাম, এবার এই স্কেলে গায়ে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এটা সব যতটুকু নিন না কেন 100% হবে। এটাকে আমি 80% দিলাম, দিয়ে কপি দিলাম, সেম টু সেম চারপাশে 80% একটা
ইলিপস তৈরি হলো। এবার আরেকটা নেব, এই যে স্কেল ডাবল ক্লিক করলাম, 80% কপি। দেখেন ওর থেকে চতুর্দিকে সমান আকারে আরেকটা কি হলো, সার্কেল তৈরি হলো। তো প্রতিবার যেটা হবে সেটাই 80% দিতে হবে। আচ্ছা এবারে হচ্ছে এটা একটু খুব মজার একটা কাজ। এই যে একটা ডিজাইন নিলাম, সব এগুলো এইটা দিয়ে কেউ করে না। এই ডিজাইনটাকে এই যে যে অপশনটা দেখেন, এই অ্যাঙ্গেলটাকে কি এইভাবে ঘোরাতে পারছি, দেখতে পাচ্ছেন ইচ্ছা মতো ঘুরতেছে কিবোর্ডে কি কিছু চেপে ধরছে? না, কিচ্ছু করিনি। শুধু ক্লিকে চেপে হ্যাঁ, এই কোন শেপকে ইচ্ছা মতো এডিট করা, যেটা আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করে থাকি। যে আমি এই যে একটা শেপ নিলাম, এই যে স্টার নিলাম না, এটাকে দেখেন এখানে এসে এই 2 নম্বরটা এসে কি করব, এই যে এবার কি বুঝতে পারছেন? আচ্ছা এবার হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের ভিতর থেকে এডিট করা। এই একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই একটা অ্যাঙ্কর পয়েন্ট। স্ট্রোকটাকে একটু মোটা করে দিই। আচ্ছা দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে না, আমি তো পরের এই অপশনটা নিই, এই দুটো অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে ধরে কি এডিট করা যায় তো আগে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট না দিয়ে এই শেপটার মাধ্যমে মাঝখানের অ্যাঙ্কর পয়েন্ট এডিট করা যায়। মানে ও ধরলে ও নিজেই একটা অ্যাঙ্কর পয়েন্ট কি করবে, সেখান থেকে তৈরি করে নিয়ে এডিট করবে। একই কাজ সহজ। রিশেপ, শেপকে এডিট করা। আচ্ছা তো আমার, আচ্ছা এবার আমরা জানবো একটা শেপকে বিভিন্নভাবে ডিজাইন করার কিছু নিয়ম। দেখেন এইবারে আমাদের দেয়া রয়েছে, এখানে কি হচ্ছে, মাথাগুলো উপরের দিকে না, তো এটা মাউসটা চেপে ধরলে কি হবে, মাথাগুলো আগে এটা সিলেক্ট করে তারপরে কি হবে, মাথা উপরে উঠতেছে। এটা দিয়ে কি হচ্ছে, উপরের দিকে একটা কোণা না, এই যে উপরের দিকে কোণার মতো হবে। এটা দিলে কি হচ্ছে, খাওয়া খাওয়া না, না দেখাচ্ছি, মানে অল্প অল্প করে কাজ করে। এই কোণা ধরলাম, চাও, মানে জাস্ট কিছু ডিজাইন। দেখতে পাচ্ছেন? তারপরে তারপরে মানে মাউস দিয়ে কোনো শেপকে বিভিন্নভাবে এডিট করা, এক এক ভাবে আমরা চেপে ধরবো, এক এক রকম ডিজাইন হবে। গেল। তাহলে আমরা কি এই বারটা সম্বন্ধে ধারণা পাইছি? জাস্ট কোনো অবজেক্টকে বিভিন্নভাবে কি করা, ডিজাইন করা। ফ্রি ট্রান্সফর্ম, এই ফ্রি ট্রান্সফর্মের কাজটা হচ্ছে এইটাকে ফ্রি ভাবে এডিট করে নিয়ে যাওয়া, এর যেটা আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে করি। দেখি বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি, এই মানে সহজে কি করা, ঘুরানো। শেপ বাইন্ডার, এক একটা শেপের ভিতরে আবার বিভিন্ন পয়েন্টকে এডিট করা, আনা, সিলেক্ট করা। এই শেপ বাইন্ডার এনে একটা কালার দিলাম, কালার হয়ে গেল। ব্লাইন্ড, ব্লাইন্ড মানে হচ্ছে বৃদ্ধি করা। ব্লাইন্ড মানে কি, বৃদ্ধি করা। যেমন এই একটা স্টার, এই একটা স্টার, দুইটা স্টার না, এখন এই দুইটা স্টার ভিতরে আরো স্টার হবে, এটাকে কি বলে, ব্লাইন্ড করা। এই জায়গায় ডাবল ক্লিক করলাম, করে কয়টা স্টার আনবো, দিয়ে আছে 25টা, তো 25টাই হোক, ওকে। কিন্তু এই জায়গায় আসে নাই, অবজেক্টে এসে যখন ব্লাইন্ডটাকে মেক দিব তখন ওকে দিলে চলে আসবে। আচ্ছা
তারপর রয়েছে হচ্ছে সিম্বল। সিম্বল মানে হচ্ছে প্রতীক। এই সিম্বলকে বিভিন্নভাবে এডিট করা। সিম্বলকে যেভাবে আমরা এডিট করব, খেয়াল করেন, আমরা উইন্ডোর ভিতরে এসে সিম্বল আনবো। সিম্বল সিম্বল নিচে এই যে সিম্বল চলে আসছে। সিম্বল আসছে, এখানে অ্যারো দিয়ে আমরা অনেক সিম্বল নিচ থেকে আনতে পারি। তো আমরা কি করলাম, ক্যাপ ক্যাপ আসছে। এই সিম্বলটাকে আমরা কি করব, বিভিন্নভাবে এডিট করব। না, এখানে একটু অন্য কিছু দিয়ে একটু মাস্টার্স আনি। ফলোয়ার না, ফুল আনতে পারি তাহলে। এই ফুলটা আমি, এগুলো কি সিম্বল। সিম্বল মানে কি, চিহ্ন বা প্রতীক। এগুলো হচ্ছে ভেক্টর। এগুলো যত বড় করি না কেন কি হবে না, ফাটবে না। এই দেখেন জুম, ফাটতেছে, ফাটবে না। আচ্ছা, এই সিম্বলকে এডিট করার জন্য সিম্বলের বার রয়েছে। কই সিম্বল, এই পেয়েছি। বিভিন্ন ভাবে এডিট করে, যেমন দেখেন এটা দিয়ে এর গায়ে সাইপে ধরলাম, অনেক হয়ে গেছে। তারপর কি দিক ঘুরানো, প্যাও, প্যাও। আচ্ছা হয়ে গেছে। এবার এটা কি হবে, এটা সরবে, ফাঁকা ফাঁকা হবে, তাই তো সিম্বলে দেয়া রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে মুখ ঘুরবে। ও না, এটা হচ্ছে যার গায়ে ক্লিক করবো সেটা বড় হবে। আচ্ছা, এটা হচ্ছে ঘুরলে আকারে, মানে এই ফুলটাকে এদিক ঘুরবে, মুখ এদিক ঘুরবে, দেখতে পাচ্ছেন? বাতাস এদিক দিয়ে আসতেছে। আচ্ছা, এটা হচ্ছে রং দিবে, যেমন এখানে একটা কালার দিলাম, রং চেঞ্জ হয়েছে। হুম, কালার চেঞ্জ হয়েছে। কালার চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তারপরে রয়েছে, এটা হচ্ছে জলসাপ হবে, মানে সিম্বলকে বিভিন্নভাবে এডিট করা হচ্ছে এর কাজ। তারপরে রয়েছে এটা, এটা করতে গেলে হচ্ছে আবার সিম্বল, গ্রাফিক্স লাইব্রেরিতে যেতে হবে। উইন্ডো গ্রাফিক্স লাইব্রেরিজ, আমি একটা ইফেক্ট আনি না, একটা ভালো ইফেক্ট আনি। উইন্ডো গ্রাফিক্স লাইব্রেরি কই গেল, টাইপিং নাম ইমেজ, ইমেজ দেখি কি আছে। হ্যাঁ, আমি কি করব, আগে এটাকে ডিলিট করি। একটা ডিজাইন নিলাম, আনলাম, এনে এই ডিজাইনটা সিলেক্ট করা আছে, এটা দিয়ে এই সিলেক্ট করার পরে এই ডিজাইন নিলাম একটা, নিয়ে এর গায়ে ক্লিক করব। ফার্স্ট সিলেক্ট, আমরা তো ফার্স্ট সিলেক্ট করছি। আচ্ছা, আমরা আবার দেখি ডিজাইনটা কেন হলো না। প্রথম হচ্ছে আমরা একটা শেপ আনবো, সিলেকশনটা নিয়ে গ্রাফিক্সের গায়ে ক্লিক করে এর গায়ে ক্লিক। কি বলছে, প্লিজ সিলেক্ট এ স্টাইল ফ্রম দ্য গ্রাফিক্স স্টাইল প্যানেল ফার্স্ট। তো আমরা আগে এটা সিলেক্ট করলাম, করে তারপরে কি এইটা না, তারপরে বোধহয় এইটা যাবে। হ্যাঁ, তারপরে এইটা দিতে হবে। তারপরে না, তাও হয়নি, এমনটা হবার কথা ছিল না।
না, আমি এটা বাসায় যখন করলাম তখন হয়েছিল। যাক, যে কোনো কারণে এই অপশনটা নিচ্ছে না, এখান থেকে একটা ডিজাইন এর ভিতর দিয়ে দেওয়া যায়। তো সিম্বল আমাদের ক্লিয়ার হলো। তো এবার আমরা দেখব গ্রাফ টুল। সামনে থেকে এগুলো সরালে ভালো হতো। তো গ্রাফ টুলটা আমরা এখান থেকে একটু বের করে নিই। আমাদের আমরা এটা দেখেছি, এখান থেকে লাইন সেগমেন্ট হয়ে গেছে, এগুলো সব হয়ে গেছে আমাদের। আরো নিচে। হ্যাঁ, চলে আসলাম। এখানে বিভিন্ন স্টাইল দেখা যাচ্ছে। এইভাবে কি করা যাবে, রান রেট শো করা যাবে, বা কোনো একটা কোম্পানির আয় ব্যয় শো করা যাবে। তো আমরা যে কোনো একটা পদ্ধতিতে দেখি। এটা দিয়ে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করলে ঘর আসছে। জাস্ট আমরা এখানে লিখলাম যে কয়েকটি নাম লিখছি, এইচ ইউ সরি ইউ এম, তিনটা নাম লিখলাম। এবার এখানে লিখলাম 100, এখানে লিখলাম 200, ইন্টার দিলে চলে আসবে। এখানে লিখলাম 300, ইন্টার। এই মাসে এখানে লিখলাম 50, 500 হয়ে গেছে। এটা লিখলাম 75, এটা লিখলাম 100, ডাবল ক্লিক করা। ওকে, কোন একটা টিক চিহ্ন দাঁড়াও এখানে। আমরা হাইট ওয়াইড 0 ছিল এই জায়গা। গ্রাফটার হাইট ওয়াইড আমরা 5 ইঞ্চি 5 ইঞ্চি দিয়ে দিই, মানে ছোট আকারে শো করা ছিল, তাহলে 5 ইঞ্চি আকারে শো করবে। মানে ওখানে 0 0 ছিল বলে আমরা এখানে দেখতে পাইনি। তো আমরা এখানে যা দিব এখানে তাই শো করবে গ্রাফ আকারে। যেমন এখানে আমি দিলাম এইচ ইন্টার, ইন্টার ইউ ইন্টার এম ইন্টার। এবার এখানে ক্লিক করছি, ক্লিক করে দিলাম কত, 500 না 5000, ইন্টার 4000, ইন্টার 300, ইন্টার। এবার এটাকে আমরা সেভ দেব, ইনপুট ডাটা। আমরা চাইলে সেভ করা ডাটাও এখান থেকে আনতে পারি। তারপর রয়েছে কি ট্রান্সফর্ম রো কলাম, রো কলামে করতে পারছি। তারপর সেল স্টাইল করতে পারবো আমরা বিভিন্ন। এবার সেভ দিয়ে দিই ডাটাটাকে, সেভ দিয়ে যখন আমরা এখানে শো করব সেভ চেঞ্জ টু গ্রাফ ডাটা, ইয়েস। তো ওই ডাটা অনুসারে দেখেন এম এইচ ইউ তিনটা রং দিয়ে দিছে আলাদা। এবার ওই তিনটা ডাটাবেজ আকারে শো করছে, এই দেখেন গ্রাফটা। এই যে এই গ্রাফ খেয়াল করেন, এই কালারটা কি অল্প না? এই কালারটা কি নামে ছিল আমার? এই কালারটা হচ্ছে এম। তা এম এর পয়েন্ট ছিল কত, 300। এই যে তারপরে এই কালারটা কি, ইউ। এই যে ইউ, ইউর পয়েন্ট ছিল কত, 4000। এই যে 4000। এটা কি এইচ, এইচ এর দেওয়া ছিল কত, 5000। জাস্ট এরকম ছক আকারে দেখা, মানে কোনো একটা জিনিস গ্রাফের মাধ্যমে প্রদর্শন করা। রান রেট যেমন হয়, এটা হচ্ছে গ্রাফ। তারপর হচ্ছে স্লাইস টুল, সিলেক্ট স্লাইস টুল। স্লাইস টুলটা কেমন, আমি কোনো একটা শেপ আনলাম, এখন এটাকে আমি স্লাইস করব। এই যে স্লাইস,
এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না স্লাইস হয়েছে, মানে বিভিন্নভাবে কেটে গেছে। সিলেক্ট স্লাইস কি, ওটাকে আবার একটু এডিট করার জন্য সিলেক্ট করলাম এই স্লাইসটাকে, এই যে এই স্লাইসটা সিলেক্ট করে এই জায়গা নিলাম, এই স্লাইসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলাম, এই যে এদিক সরালাম। এবার এটা বুঝবো কখন, যখন এটাকে আমি সেভ দিব, নন সেভ অ্যাজ দিলাম, ডেস্কটপে সেভ দিলাম। ওকে, দেখেন বিভিন্ন খণ্ড হয়েছে। এটা আমরা কোনো একটা ছবিতে এনেও দেখতে পারতাম, একটা ইমেজ নামে ফোল্ডার হবে। আমরা কি এআইতে সেভ করেছি? আচ্ছা, ইলাস্ট্রেটরে চলে আসি, সেভ ফর ওয়েব, কন্ট্রোল এন, হ্যাং করছে। হ্যাঁ, এখন আমরা স্লাইস টুলের কাজটি দেখব। কন্ট্রোল প্লাস, অক্ষরটা একটু বড় করলাম। এই যে স্লাইস টুল আর সিলেক্ট স্লাইস টুল দিয়ে আমরা কি করলাম, এই ডিজাইনটাকে বিভিন্নভাবে কি করলাম, অঙ্কন করলাম। কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, পাচ্ছি? স্লাইস সিলেক্ট টুল দিয়ে কি করলাম, এই এডিটগুলোকেও আমি কি করছি, একটু সরাইলাম। আবার কি করছি, এই যে এডিট করলাম, এবার এটাকে আমি সেভ দেবো, ফাইলে এসে সেভ দিচ্ছি। এই সেভটা যখন আমি ডেস্কটপে দিলাম, ডেস্কটপে আমি সেভ দিলাম, সিম্পল দেখেন। আচ্ছা, তাহলে এটা আমার এআই হয়ে সেভ হয়ে গেল না? যখন আমি সেভ ফর ওয়েব দিব, যে ওয়েবসাইটের জন্য দিয়ে আমি জেপিজি দিলাম, এখানে দিয়ে সেভ দিচ্ছি, দিয়ে ডেস্কটপে দিলাম, সেভ দিলাম, এটা ডেস্কটপে সেভ হয়ে গেছে। যখন আমি মিনিমাইজ করব, দেখেন ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এই ফোল্ডারের ভিতরে যেভাবে আমি স্লাইস করছিলাম সেইভাবে আছে। ব্যাপার কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আমাদের রয়েছে ইরেজ টুল। আমি কোনো একটা শেপ নিলাম, শেপ থেকে এই যে ইরেজ টুলটা জাস্ট মুছে দিলাম, মুছে গেছে, আলাদা হয়ে গেছে। এই যে ইরেজ টুল আমি বড় করছি, এই যে মুছে দিছি, দেখেন বাইরে ক্লিক, এই যে মুছে গেছে। সিজার নাইফ, সিজার মানে কি কেচি, নাইফ মানে কি ছুরি। দেখেন এলিপস, সিজার, এই একটা ক্লিক, এই একটা ক্লিক, অ্যাঙ্কর পয়েন্টে সিলেকশন টুলে এসে বাইরে ক্লিক করলাম, এই যে আলাদা আলাদা কেটে গেছে। নাইফ, মাউসটা চেপে ধরে টান দিলাম, সিলেকশন, বাইরে ক্লিক, এই যে কেটে গেছে। সিজার দিয়ে কাটলে এই মাঝের দাগটা থাকে না, নাইফ দিয়ে কাটলে এটা থাকে। তারপর হচ্ছে হ্যান্ড টুল। এই হ্যান্ড টুল দিয়ে কি করে, আর্টবোর্ডটাকে এদিক ওদিক সরানোর জন্য। দেখা যাচ্ছে অনেক বড় আছে, এই যে আর্টবোর্ডটা এদিক ওদিক সরালাম। কন্ট্রোল মাইনাসে ছোট, কন্ট্রোল প্লাসে বড়। আর এদিক ওদিক সরানোর জন্য কি হ্যান্ড টুল। তারপর হচ্ছে পিন টেইলিং, এটা কোথায়, হ্যান্ড টুলের ভিতরে থাকতে পারে। আচ্ছা, আনডু, এটাও আর্টবোর্ডের একটা অংশ, যে আমি একটা সিলেক্ট করে দিলাম যে আমার বক্সটা কতটুক হবে।
এই যে প্রিন্ট ট্রেলিং এ দিতে আমি এইটুক সিলেক্ট করলাম, এইটুক হবে। তারপর আমি সেভ দিতে পারি। তারপর হচ্ছে জুম। জুম হচ্ছে কি বড় ছোট, এটা এইভাবে না করে আমরা কন্ট্রোল মাইনাস দিয়েই করি। দেখা যাচ্ছে ছোট্ট একটা অপশন দেখা লাগবে এইটুক, তখন এই ধরে টান দেবো, তাহলে ওইটুক বড় হইলো। আবার কন্ট্রোল মাইনাস দিলে ছোট হয়ে যাবে। তো আমাদের অবশেষে শেষ হলো টুলবারের বেসিক আলোচনা।